নেতাজি অনুরাগী সম্মেলনে আজকের পূর্ণ দিনে অংশভাগী হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। নেতাজি অনুরাগী সম্মেলনের সঙ্গে আমার সম্পর্ক 40 বছরের অধিক হবে। তো পরিমলদা চলে যাওয়ার পরে ছেড়ে এসেছিল বেশ। গৌতমদার মাধ্যমে আবার এই বৃত্তটি সম্পূর্ণ হলো, এই জন্য আমি কৃতজ্ঞ। তা আমি সর্বতভাবে বিশ্বাস করি যে নেতাজি অনুরাগী সম্মেলনের এই অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্রের জীবন, কর্ম, বাণী, আদর্শ সম্পর্কে অত্যন্ত সম্মুখভাবে অবহিত। তাই আমি আমার নিজের ভাবনায় যে দু একটি কথা এসেছে নেতাজি সম্পর্কে বা তার জীবন সম্পর্কে বা তার স্বপ্ন সম্পর্কে, আপনাদের কাছে একটু সেই দু তিনটি কথা আমি রাখছি। আপনারা তার সঙ্গে সহমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু বিশ্লেষণের কিছু জায়গা হয়তো থেকে যায়। একটি বিষয় আমি বলে নিই যে কানাইদা যে বললেন যে ছাত্রছাত্রীরা এখানে এসেছিল মানে বিভিন্ন প্রতিযোগিতার জন্য, তারা থাকতে পারলে তারা থাকলে ভালো হতো আর কি। কারণ আমরা তো সবাই মোটামুটি জানি, তারা জানে না, তাদেরকে জানানোটা আমাদের একটা মানে কর্তব্যের মধ্যে পড়তো আর কি। ঠিক আছে, তা আমি মনে করি যেদিন 1945 সালে এপ্রিল মাসে ময়দানে ভারতবর্ষের স্বাধীনতা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়েছিল, সেদিন নেতাজির স্বপ্ন সফল হয়েছিল। আমরা হয়তো ভাবি তারপরে যে সেটব্যাক, যেটা যুদ্ধের যে পরিস্থিতি পাল্টে যায়, সবাই আমরা জানি পরিস্থিতি পাল্টে যাচ্ছে, জাপান হাঁটতে শুরু করছে, সাপ্লাই লাইন কাট অফ হয়ে গেল, বর্ষা এসে গেল, মানে একটা বিশাল বেদখুরে অবস্থা শুরু হয়ে গেল। নেতাজিকে বাধ্য হয়ে পশ্চাদপসা রিট্রিটের যে মানে কমান্ড ওনাকে দিতে হলো না, তা নেতাজি সেন জিতে গেলেন, তার স্বপ্ন সফল হলো। কিভাবে? নেতাজি সুভাষচন্দ্রের ওই 44 সালে ওই পতাকা উত্তোলন, ভারতবর্ষের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীন ভারতবর্ষের সেনাবাহিনী, মনে রাখতে হবে ভারতবর্ষের প্রথম স্বাধীন সেনাবাহিনী হচ্ছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আমি জানি এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি কিনা। ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেক পরে, কিন্তু যেদিন INA গঠিত হয়েছে, বিদেশে প্রবাসী সরকার যেদিন তৈরি হয়েছে ভারতবর্ষে সিঙ্গাপুরের মাটিতে, সেই দিন কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা এসে গেছে বলা যেতে পারে, যে প্রবাসী ভারতীয় সরকার তৈরি হয়ে গেছে, একটি ফুল ফ্লেজেড গভর্নমেন্ট যাকে বলে, যার রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সেনা বিভাগ আছে, অর্থ বিভাগ আছে, যা যা থাকা দরকার সবকিছু আছে, পতাকা আছে, স্লোগান আছে, সবকিছু আছে, এবং তার একটি নিজস্ব সেনাবাহিনী আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ ফোর্স, যে সেনাবাহিনী একটি স্বাধীন ভারতবর্ষের সেনাবাহিনী হিসেবে একটি অপর একটি দেশের সেনাবাহিনী মানে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে, একটি সমান সমান। তুমিও একটি দেশের সরকার, আমিও একটি দেশের সরকার, সরকার ভার্সেস সরকার যে লড়াই। স্বাধীনতার যে যুদ্ধ, পরাধীনতা এই অবসানের জন্য যে যুদ্ধ ভারতবর্ষে শুরু হয়েছিল, গান্ধীজির নেতৃত্বে যে সংগ্রাম ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের দিকে দিকে, সেখানে কিন্তু সমমর্যাদা ছিল না। সেখানে পরাজিত বিজিত একটি জনগোষ্ঠী, একটি সংগঠন কংগ্রেস, আর একটি সরকার ছিল যারা সাম্রাজ্যবাদী, যারা বিজয়ী জাতির উপরে প্রভুত্বকারী, প্রভু আর বৃত্ত, এই অসম সংগ্রাম। সম্মানের জায়গা মানে সংগ্রাম অসম ছিল, সংগ্রামের সম্মানের জায়গাও অসম ছিল। যখন 3টে গোলটেবিল বৈঠক ব্যর্থ হলো, এর ভেতরের ব্যাপারটা কি ছিল? প্রভু আর বৃত্তে গোলটেবিল বৈঠক কখনো সফল হতে পারে না।
গান্ধী তো জাননি এইভাবে যে আমি একটা স্বাধীন রাষ্ট্রের আমি প্রতিনিধিত্ব করছি, ভারতবর্ষ স্বাধীন হোক, আমি দখল করে রেখেছি। ইংরেজরা দখলদার, আরে দখল করে রাখলেই কি দেশটা পরাধীন হয়ে যায় নাকি? মানসিকতা থেকে আমি একটা দেশের প্রতিনিধিত্ব করছি, তোমরা একটা দেশে, তোমরা আমাদের দেশ দখল করে আছো, আমাদের দেশকে তোমাদের ছাড়তে হবে, না হলে আমরা দেখে নেবো। এই যে তাহলে আমরা দেখে নেব, এই যে স্পর্ধা, এই স্পর্ধা কিন্তু কোনো গোলটেবিল বৈঠকে, আমরা যখন সবাই ইতিহাস জানি, প্রত্যেকটা গোলটেবিল বৈঠক ওই জন্য ব্যর্থ হয়ে গেছে। কারণ আমরা যে ভাষায় ইংরেজরা বোঝে, অস্ত্র পড়ে, সেই ভাষা আমরা ইংরেজদের বিরুদ্ধে ব্যবহার করতে পারিনি। এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা, তৎকালীন ব্যর্থতা, জনগণের ব্যর্থতা, যাই হোক। কিন্তু নেতাজি যখন ডাক দিলেন একটা স্বাধীন সরকারের পক্ষ থেকে, জয় হিন্দ বলে যখন দিল্লি চলো বাণী দিলেন, সেই মানে বন্দী সেনারা তাদের নিয়ে গঠন করলেন, তখন একটি স্বাধীন সরকার আরেকটি সরকারের বিরুদ্ধে, পররাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ওই জন্য 1944 সালের এপ্রিল মাসে যে পতাকা উঠেছিল, সেটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা, ভারতের মাটিতে। এটা নেতাজির যে স্বপ্ন, সেই স্বপ্ন সেটব্যাক, মানে ব্যর্থতা। কিন্তু ব্যর্থতা কি হয়েছিল? যদি ব্যর্থতা হয়ে থাকে, তাহলে যখন 45 সালের পরে, নেতাজি অন্তর্ধানের পরে, যখন সেই সেনানায়কদের যখন লালকেল্লায় বিচার আরম্ভ হলো, সমস্ত ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল। ভাবুন, নেতাজি নেই, ইজ আউট অফ দ্য সিন, নেই, তিনি আর ভাষণ দিচ্ছেন না, তার কোনো বক্তব্য রেডিওতে ভেসে আসছে না। সেই আইনের সেনানায়কদের বিচার হচ্ছে দিল্লির লালকেল্লা, অথচ তিনি আছেন। সমস্ত ভারতবর্ষ কিন্তু জেগে উঠলো, তারাই কিন্তু জাগেনি। আইনে যখন ডাক দিচ্ছে তখনও কিন্তু রাগে জাগেনি। তখন কংগ্রেসের তরফে এখানে 42 আন্দোলন চলছে, বা তারপরে তখন কিন্তু সমস্ত ভারতবর্ষ নেতাজিটাকে জাগেনি। কিন্তু যখন নেতাজি নেই, যখন অফিসিয়ালি আইএনএ পরাস্ত, জাপান পর্যুদস্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতি মানে পুরোপুরি ঘুরে গেছে, সেই সময় 45 সালে যখন লালকেল্লার বিচারে নেতাজি কিন্তু সবার মধ্যে থেকে, জনগোষ্ঠীর মধ্যে থেকে যেন নেতাজি জেগে উঠলেন, যার ফলে বাধ্য হয়ে যে কোনোদিন যে কালো কোট পড়েনি, সেই জওহরলাল নেহরু কালো কোট গায়ে দিয়ে সওয়াল করতে নেমে গেলেন। কেন? কারণ জানেন, ফসকে যেতে পারে প্রধানমন্ত্রিত্ব। অত্যন্ত তিক্ত হলো এই সত্য, আজ আমার মনে হয়েছে। তারপরে কিছুক্ষণ আগে যে কথা বললেন, যে কলকাতায় যে বিশাল মিছিল বেরোলো রশিদারি জন্য, তাতে আরেকটি ছেলে মারা গেছে পুলিশের গুলিতে, জ্যোতির্ময়ী দেবী, তিনি আহত হয়েছিলেন, তিনি মারা গেছিলেন পরে, রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই ইংরেজ সেনা বাহিনীকে এই ছাত্রদের দাবির কাছে কিন্তু নথি স্বীকার করতে হয়েছিল। নথি স্বীকার করে ওই রামেশ্বর ব্যানার্জির দেহ কিন্তু নিয়ে যেতে হয়েছিল। এই কার্জন পার্টি যেটা ঘটেছিল, সেটা কিন্তু নেতাজির স্বপ্নের একটা বিশাল জয়। তারপরে এর আগে উল্লেখিত হয়ে গেছে নৌবিদ্রোহ, করাচির নৌবিদ্রোহ, মানে সারা ভারতবর্ষ কেঁপে উঠল। যে ইংরেজরাও ভাবলো যে ভারতবর্ষ থেকে পালাতে হবে। এই পালানোর কথা কোনোদিন আগে কিন্তু ভাবিনি। 42 আন্দোলনের এই নাড়া দিতে পারেনি, যেটা 45 সালে হয়েছিল। কারণ ওই শক্তের ভক্ত নরমের জন্য সমানে সমানে সংগ্রাম হয়, সমানে সমানে বন্ধুত্ব হয়, সমানে সমানে শত্রুতা হয়। এই সমান সমান সমটি সেটা কিন্তু নেতাজির স্বপ্ন কি ভঙ্গ হয়নি? আমার মনে হয়েছিল। কবে হয়েছিল? 1947 সালে 14-15 আগস্টের মধ্যরাত্রে নেতাজির স্বপ্ন ভঙ্গ হয়ে গেছিল, ব্যর্থ হয়ে গেছিল নেতাজির স্বপ্ন। আমরা নেতাজির স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। নেতাজি কি চেয়েছিলেন? যে এই ভারতবর্ষ এদিকে একটা, ওদিকে একটা, মাঝখানে একটাই, আবার এই অখণ্ড ভারতবর্ষ আমাদের সবার, সমস্ত বিপ্লবী, সমস্ত সংগ্রামী, মানে যারা অহিংস, যারা সহিংস, প্রত্যেকের স্বপ্নের একটাই ছিল, সমস্ত যে শ্রী অরবিন্দের কথা বললেন, শ্রী অরবিন্দ যাকে বলেছে দ্য ডিভাইন ট্রায়াঙ্গল, মানে দৈব যে ত্রিভুজ, একে ভাগ করতে পারে কে? কারণ শক্তি আছে ভাগ করা,
করলাম আমরাই। ষড়যন্ত্র যেই করে থাক, মুসলিম লীগ করুক, কংগ্রেস করুক, ব্রিটিশরা তো করবেই, ডিভাইড অ্যান্ড রুল, আমরা ভাগ করলাম। সেই দিন নেতাজির স্বপ্ন ব্যর্থ হয়ে গেল, আমরা ব্যর্থ হলাম। সেই জন্য নেতাজিকে নিয়ে তারপরে যা নাটক, যা রহস্য, যা তার পরিবারও নাটক করেছে, তাকে নিয়ে ব্যবসা হয়েছে, তাকে লিখে পয়সা উপার্জন হয়েছে, তাকে লিখে যশ হয়েছে, সিনেমা হয়েছে, অনেক গল্প কাহিনী, কত কি হয়েছে। কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি নেতাজির স্বপ্ন কি ছিল, আর স্বপ্নটা কেন ব্যর্থ হলো, আর কারা ব্যর্থ করলো, এই বিশ্লেষণ খুব কম হয়েছে। আমার মনে এই কটি কথা নেতাজি সম্বন্ধে আজকে আমরা ঋত্বিক ঘটক বিখ্যাত পরিচালক একটা কথা বলেছিলেন, অনেকে ব্যবহার করে, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমাদের ভাবতে হবে নেতাজির স্বপ্ন কেন ব্যর্থ হয়েছিল, কেন সফল হয়েছিল, আর নেতাজির স্বপ্ন সত্যি সফল করতে হয় আমাদের কি করতে হবে।